ষড়যন্ত্রে মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির হিস্সা দেখে, জানিয়েছেন মির্জা ফখরুল। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডাক্তার শফিক। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, শঙ্কা হোসেন জিল্লুরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। কেউ অরাজকতা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। তিনি জানান, নতুন বাজেটের পর আরও বেশি সংখ্যক মায়েদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। দেশের প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর। সকাল সকাল গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন সরকার প্রধান। সবার আগে বাংলাদেশ লেখা সেই লাল রঙের গাড়ি, যেই গাড়িকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। হাত নেড়ে সাধারণ মানুষের আবেগের জবাবও দেন তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আস্তে আস্তে সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। পরে চাঁদপুর শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল পুনর্খনন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তারেক রহমান। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? এরপর চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বকাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশের 20টি জেলা থেকে এ সময় অনলাইনে যুক্ত হন সুবিধাভোগী নারী সদস্যরা। দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাত হিসেবে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গৌরব দেশ সবার আগে। পরে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল বিএনপি, রাষ্ট্র ক্ষমতায় এসে সেই দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেয়া সেই ওয়াদাগুলো একের পর এক বাস্তবায়ন করছেন। তিনি বলছেন, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। জনগণের আইনের শাসন, মানবাধিকার সহ যাবতীয় সব অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সরকারি কলেজ মাঠ, চাঁদপুর।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাংলাদেশের স্বার্থ নস্যাৎ করে কোনো চুক্তি করবে না বিএনপি। এদিকে স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। যতই বিজেপি ওদিকে থাকুক না কেন, যতই বাংলাদেশের বিপক্ষে রেটরিক তৈরি করে আলোচনায় বিএনপি নেতারা ছাড়াও অংশ নেন নদী, পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা। ভারতের সাথে স্বল্পমেয়াদী গঙ্গা চুক্তি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না জানিয়ে সরকারকে জনগণের স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ তাদের। আমার এখানে পানিটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে 20 থেকে 30টা জেলার মানুষের জীবনের সাথে জড়িত। প্রভুত্ব নয়, শুধু বন্ধুত্ব এবং ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর, 5 বছর, 7 বছর, 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিএনপি নেতারা বলেন, ভারতের তাবেদারি করতে গিয়ে আওয়ামী লীগের করা অসম চুক্তি বাংলাদেশের মানুষকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। এ সময় বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর আগ্রাসী বক্তব্যের সমালোচনা করেন তারা। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিই, বর্তমান সরকারকে সমর্থন দিই এবং তাদের মধ্য দিয়ে, সরকারের মধ্য দিয়ে এই পানির সংকটকে সমাধান করি। কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন? এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন? এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা বলতে পারে না, এটা আগ্রাসী কথা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্যে দিয়ে, জ্বালা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা তো খুব পরিষ্কার কথা আমাদের। ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে তার নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপি নেতারা বলেন, প্রতিবেশীর সাথে দাসত্বের নয় বরং ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক চায় বর্তমান সরকার। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও বাংলাদেশকে রক্তচক্ষু দেখানো হচ্ছে। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার শফিক বলেন, জনগণের রায় অমান্য করে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা জনগণকে ধোঁকা দিয়েছে তাদের বিচার জনগণই করবে। সমাবেশে আরও বলেন, দেশে গুমের সংস্কৃতি বন্ধে স্বাধীন গুম কমিশন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন প্রয়োজন। অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় দলকানা ব্যক্তিদের বসানো হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও মানকে ক্ষতিগ্রস্ত করছে। সংসদে জনগণের সমস্যা নিয়ে কথা বলতে বাধা দেওয়া হলে তারা জনগণের পার্লামেন্টে চলে যাবেন বলে সতর্ক করেন সংসদের বিরোধী দলীয় নেতা। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশীকে সম্মান করি, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে, এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়ানো হচ্ছে, কারণ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নাগরিক অধিকার। সবার সহযোগিতা না থাকলে শুধু বাজেট দিয়ে কিছু হবে না। স্বাস্থ্য খাতে অতীতের মতো যেন লুটপাট না হয়, সেজন্য বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস। স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, তাই শুধু সংকটের কথা না বলে সংকট বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতের বিপর্যয় অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন। এ সময় ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, কলুষিত নীতি প্রক্রিয়া ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা। বলেন, যে কলুষিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক সহ আর্থিক খাত সমস্যাগ্রস্ত হয়েছে তা যেন আর ফিরতে না পারে তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, ব্যাংকিং খাতের সবচেয়ে বড় বিষয় আস্থার সংকট। আস্থার সংকট কাটাতে লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া ব্যাংক রেজুলেশন আইনে বিতর্কিত 18 ক ধারা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান বক্তারা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র সমাজকে মেরামত করতে চায়। সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার কথা বলেন তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সভ্যতা ও সমাজ নির্মাণে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। মানব কল্যাণ ও দেশপ্রেম থেকে শিল্পীরা এ পেশায় যুক্ত হন মন্তব্য করে বলেন, শিল্পীরা জাতি, দেশ ও বৈশ্বিক অঙ্গনে প্রভাব রাখতে পারেন। সরকার শিল্পীদের পাশে থাকবে উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন আরও বলেন, বেশিরভাগ রাষ্ট্র চিন্তাশীল ও উৎপাদনমুখী কাজে পৃষ্ঠপোষকতা করে না, কিন্তু তার মন্ত্রণালয় এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে চিন্তা শক্তি চালিত করে মন্তব্য করে বলেন, এই চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। চলতে পারে না এবং সে কারণেই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে হবে। একথাও বলেছি, মেরামতের এই প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আমাদের মাতৃভূমির বয়স 55 বছর। আমাদের বয়সে আমরা খুবই সৌভাগ্যবান, বড় পর্বটি আমাদের চোখের সামনে ঘটেছে। এ সকল গৌরব গাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি এর প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিকেও দেখার মতো দুর্ভাগ্যবান সময়ের মধ্য দিয়ে অভিজ্ঞ হওয়ার সময়গুলো আমাদের রয়েছে। সেই গৌরব এবং দুঃসময়ের অভিজ্ঞতা আমাদেরকে প্রজ্ঞাবান করেছে। সেই প্রজ্ঞা নিয়েই আপনাদের জ্ঞানের সঙ্গে আমরা একটা সংযোগ তৈরি করতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি চিকিৎসা সেবায় অবহেলা বা কোনো হাসপাতালে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের তালিকা একটি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিছু সংশোধন আনা হয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শহীদদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। জাতিসংঘের একটি প্রতিবেদনে প্রায় 1400 জনের নাম উল্লেখ থাকলেও গেজেটভুক্তকরণ প্রক্রিয়ায় কিছু নাম যুক্ত এবং কিছু নাম বাদ দেওয়া হয়েছে। আহত ও শহীদদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে বলে জানান তিনি। জুলাই চার্টার অবশ্যই বাস্তবায়ন হবে, এটার থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জুলাই চার্টার আর জুলাই আদেশ দুইটা আলাদা বিষয় হিসাবে রয়েছে। আমি টেকনিক্যাল আলাপে যাব না, আমাদের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা। তা আমার মনে হয় যে আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি আবার পুনর্বাসিত হবে কিনা সেই প্রশ্নে ওপেন সিদ্ধান্তে আসতে হবে। এদিকে আরেক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ছাত্রীনিবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, নবনির্মিত ছাত্রীনিবাস কলেজটির ছাত্রীদের আবাসন সমস্যার সমাধান করবে। তিনি আরও বলেন, ঢাকা 6 আসনের জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সব ধরনের চেষ্টা করা হবে। ন্যাশনাল হাসপাতালের মানোন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্যও তারা বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান সহ হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সেটির মান উন্নয়ন এবং সেটির যে ক্যাপাসিটি সেটিকে বৃদ্ধি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যখন ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণায় এসেছিলেন, উনিও তখন এই কলেজটিকে এবং এই হাসপাতালটিকে উন্নতিকরণের জন্য আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমি আপনাদের মাধ্যমে সেটি আপনাদেরকে জানাতে চাই, এই এলাকার জনগণকে জানাতে চাই। ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো 4 দিনব্যাপী টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট 2026। গত 13 মে শুরু হওয়া 4 দিনের এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্যাটাগরির গলফাররা অংশ নেন। টুর্নামেন্টে রেগুলার, ভেটেরান, সিনিয়র, লেডিস ও জুনিয়র এই 5 ক্যাটাগরিতে মোট 881 জন গলফার অংশ নেন। শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাগির আহমেদ অপূর্ব ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সহ সেনাবাহিনী ও আর্মি গলফ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, শিগগিরই একটি শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন, একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। ফরাসি সম্প্রচার মাধ্যম BFM TV-কে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ইরানকে হুমকি দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের একটি চুক্তির বিষয়ে আগ্রহ রয়েছে। একদিন আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি আলোচনায় আগ্রহ থাকলেও ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়ে গেছে। এর আগেও আলোচনা চলাকালে ইরানে 2 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মুখে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন, পুরো বিশ্ব এখন একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে ইরান সফরে গিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, 2 দেশের মধ্যে আলোচনা সহজ করতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার উদ্দেশ্যে 2 দিনের সরকারি সফরে তেহরানে পৌঁছেছেন মহসিন নাকভি। সংবাদ শেষ করব ক্রাম সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ষড়যন্ত্রে মেতেছে দেশের উন্নয়ন বিরোধী মহল, ছড়াচ্ছে বিভ্রান্তি বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন, বাজেটে থাকবে ফ্যামিলি ও কৃষক কার্ডের আলাদা বরাদ্দ। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে গঙ্গার পানির হিস্সা দেখে, জানিয়েছেন মির্জা ফখরুল। দিল্লির রক্তচক্ষুকে ভয় নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান ডাক্তার শফিক। যুদ্ধের কারণে বাজেটের 40,000 কোটি টাকা চলে গেছে জ্বালানি খাতে, জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত ঠিক না হলে থামবে না অর্থনৈতিক ধস, শঙ্কা হোসেন জিল্লুরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া
বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।